আসসালামু আলাইকুম। আজকে আমরা জিএসটি 2023-24-এর ফিজিক্স প্রশ্নটা সমাধান করব। এই ভিডিওতে তুমি দেখতে পাবা এই প্রশ্নগুলা আমরা কতটা সহজে এবং টেকনিক্যালি সলভ করব, এবং এখানে আমরা এই প্রশ্নগুলার রিলেটেড কি কি আরো টপিক থেকে কোশ্চিন হতে পারে সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। সুতরাং এই ভিডিওটা কোনোভাবেই মিস করা যাবে না। যদি তুমি এই ভিডিওটা মিস করো তাহলে অনেক শর্টকাট টেকনিক আছে, যে শর্টকাট টেকনিকগুলো ইউজ করে অনেক বড় বড় এমসিকিউ অনেক সহজে করা যায়। এগুলা টেকনিক তুমি শিখতে পারবা না, যার কারণে তুমি অনেকজনের থেকে পিছিয়ে থাকবে। অ্যাডমিশন যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষা, তো সেখানে যত তুমি নিজেকে আগায় রাখতে পারো ততই তোমার জন্য ভালো। তো আমাদের আজকের লেকচার শিটটার পিডিএফ আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সমস্ত ভিডিওটা দেখবা, দেখার পর ডেসক্রিপশন থেকে লেকচার শিটটা ডাউনলোড করে নিবা। আশা করি আজকের জার্নিটা অনেক ভালো হবে। তো আমরা কোশ্চিনে চলে যাই, কোশ্চিন সলভে চলে যাই। তো এটা 2023-24-এর কোশ্চিন। তো এখানে বলা আছে কি, যে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়। আচ্ছা, আগে আমরা মৌলিক রাশিগুলো জানি, যে মৌলিক রাশি কি কি আছে। মৌলিক রাশি, তো মৌলিক রাশি কি কি আছে? ভর, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, আর আছে দীপন তীব্রতা। কয়টা এখানে? 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই কয়েকটা। ঠিক আছে, তো এই কয়েকটা হলো আমাদের মৌলিক রাশি। এর বাইরে যারা, তারা হলো মৌলিক না, সোজা কথা। তাহলে এখানে সময় মৌলিক রাশি, ভর মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, কিন্তু ভরবেগ মৌলিক রাশি না। কারণ ভরবেগ কি ইকুয়াল টু কি হয়? ভর আর বেগের গুণফল হয়, যার কারণে এটা আমাদের মৌলিক রাশি হবে না। সুতরাং এখানে আমাদের আনসার হবে সি। ঠিক আছে, এখন তোমাকে বলতেই পারে যে বেগ কি তাহলে মৌলিক রাশি? দেখি আমরা বেগটা আসলে কি। বেগটা হলো এক ধরনের ত্বরণ ভাগ সময়। সরণটা কি? এক ধরনের দৈর্ঘ্য নির্দেশ করে। দৈর্ঘ্য হলো তোমার মৌলিক, সময় হলো আরেকটা রাশি আছে এখানে, আরেকটা কি সময়। আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা লিখিনি, এই টোটাল 7টা। এই সময় এগুলা কি দুইটা মৌলিক, দুইটা মৌলিকের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা আমরা মৌলিক না, সেটাকে আমরা বলবো কি? যৌগিক। এটা হলো যৌগিক রাশি। ঠিক আছে, এটা বলা হয় যৌগিক রাশি। তো এই তো আমরা সলভ করে ফেললাম এটা। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন এখানে বলা আছে একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার, বেগে 30 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে মোড় নিচ্ছে। উলম্বের সাথে তাকে কত কোণে হেলতে হবে? তো আমরা এখানে ব্যাংকিং কোণের কনসেপ্ট আমাদের কাজে লাগাইতে হবে। তো আমরা বের করে নিই আমাদের ভি এর মান কত। এখানে ভি এর মান 24 × 10⁻³ আর নিচে 1 ঘন্টায় বলছে 3600। 36 × 10⁻, কত লেখা যায়? 2 লেখা যায়। তাহলে এখানে যে কাটাকাটি করি 2, নিচে কত আসে? 3। তাহলে আমরা এখানে পাবো, এটা যে কাটাকাটি করি এখানে থাকে 10, তাহলে পাবো 20/3, এত মিটার পার সেকেন্ড। আর রেডিয়াস হলো 30 মিটার। এখন আমাদের এই থেটাটা বের করতে হবে। তাই টেন থেটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখানে ভি স্কোয়ারের মানটা বসাই। ভি স্কোয়ারের মান দুইবার লিখবো আমরা, 20 × 20, আর নিচে লিখবো 9। ওকে, আর এর মান কত? আর এর মান 30, আর জি এর মান হলো 9.8। এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি আমরা, এই শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এখানে আমাদের থাকে 3 × 9 = 27, পরে থাকে 40, আর নিচে থাকে 27 × 9.8। এই যে এতটুকু থাকে আর কি। তো এটা আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, অ্যাপ্রক্সিমেট এটাকে আমরা 10 নিতে পারি।
তাহলে 27 ইন্টু অ্যাপ্রক্সিমেট 10, একটু তার চেয়ে কম আসবে, ঠিক আছে, একটু তার চেয়ে কি আসবে, বেশি আসবে, আমরা কি বেশি দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানে 40। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে এখানে পাবা 4, তাহলে উপরে আছে 4, নিচে আছে 27। তো এটাকে যদি আমি ভাগ করি 27 আর এখানে কত 4, তাহলে পয়েন্ট নিতে হবে, শুনে নিলাম কয়বার যাবে, একবার। তাহলে এখানে কত 27, এখানে কত থাকে 13, একটা জিরো নামলো। তাহলে আমরা যদি এখানে 4 দ্বারা দিই, 4 দ্বারা দিলে 4 7 28, 8 আসবে, আর 4 2 8, 8 আর 2 কত হয় 10, 108। তাহলে এখানে পাবা কত 22, তাহলে কত আসছে 0.14। তাহলে এটার চেয়ে একটু কি আসবে, বেশি আসবে, কারণ আমরা এখানে বেশি নিচ্ছি। তাহলে এখানে আমরা নিয়ার আর টু 0.14 লিখলাম। তাহলে টেন থেটা উলম্বের সাথে যে কোণটা, তাহলে আসলে 0.14। তাহলে আমরা থেটা ইকুয়াল টু লিখতে পারবো টেন ইনভার্স অ্যাপ্রক্সিমেশন, এর কাছাকাছি আনসার আমরা মিলাবো এখন, ঠিক আছে। এই পর্যন্ত আসলাম, কারণ ক্যালকুলেটর ছাড়া আমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করবো, আবার কিছু কিছু আছে সেটা ক্যালকুলেশন হবেই না, ঠিক আছে, তো এটা তো সম্ভব না। তাহলে এখানে আমাদের অ্যাপ্রক্সিমেশন কাছাকাছি কোনটা আসতেছে, এটা, ঠিক আছে। এই হলো আমাদের কাছাকাছি আনসার। তো আশা করি বুঝছো, এটা ব্যাংকিং কোণ থেকে ছিল, নিউটনিয়ান বলবিদ্যার। এরপর এখানে দেখো এটা যে গাছ থেকে 2 কেজি ভরের একটা নারকেল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা ও 8.6 নিউটন হলে নারকেলের ত্বরণ কত। এটা হলো নারকেল আমাদের, এই নারকেলটা কোন দিকে পড়তেছে, নারকেলটা নিচের দিকে পড়তেছে, তাহলে নারকেলের ত্বরণ কোন দিকে কাজ করবে, যেদিকে গতিশীল, কোন দিকে গতিশীল, নিচের দিকে। তাহলে নারকেলের ত্বরণ এ, এটা হলো কোন দিকে, নিচের দিকে। আর নারকেলের উপর একটা যে বাধা দানকারী বল বাতাসের, এটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে, এটা হলো 8.6 নিউটন। আর নারকেলের যে ভর আছে সেই ভরটাকে আমি যদি এম বলে দিই, তাহলে এম জি কাজ করে কোন দিকে, নিচের দিকে। এখন এইখানে এইখানে আমরা খুব সহজে ক্যালকুলেট করতে পারি নিউটনিয়ান বলবিদ্যার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা ভর আর ত্বরণ লিখবো। ত্বরণের দিকে যে বলগুলো সেগুলা প্লাস, বিপরীত দিকে যে বলগুলো আছে সেগুলো -8.6। তাহলে এখানে এ ত্বরণ চাইছে নারকেলের, নারকেলের ত্বরণ এ ধরে নিছি। তাহলে এখানে আমরা এম এম কাটা যায়, তাহলে এখানে থাকে 9.8 মাইনাস 8.6 ডিভাইডেড বাই ভর কত ছিল, এই যে ভর কত ছিল এম, এম কত ছিল 2 কেজি। তাহলে এ ইজ ইকুয়াল টু তুমি পাবা 9.8, তুমি দশমিকটা বাদে চিন্তা করবা, 86 কে 2 দ্বারা ভাগ, 80 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 40, আর 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে কত আসে 43। এখন এক ঘরে আগে দশমিক ছিল, দশমিক দিয়ে দাও। তাহলে বিয়োগটাও তুমি এভাবে করো, দশমিক হিসাবটা পরে করো। 8 থেকে 3 বাদ কত থাকে 5, 9 থেকে 4 বাদ কত থাকে 5, কয় ঘর আগে দশমিক, এক ঘর, এই মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝছো এই অঙ্কটা। এভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে, হাতে ক্যালকুলেশন। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। হীরকের পৃষ্ঠতল, তো এখানে আমরা দেখি এটা কেমন, যে হীরকের পৃষ্ঠতলে একটি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয় এবং 12 ডিগ্রি কোণে সেটা কি হয়, প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে কি হয়েছে, হীরকের একটা পৃষ্ঠ ছিল, সেখানে একটা আলোক রশ্মি আসছে, কত ডিগ্রি কোণে আসছে, এই যে আপাতন কোণ, এই আপাতন কোণটা হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি। যেটা প্রতিসরিত হয়েছে কত বলে, যেটা প্রতিসরিত হয়েছে 12 ডিগ্রি কোণে, 12 ডিগ্রি কোণে, 12 ডিগ্রি কোণ। এটা 1 নাম্বার মিডিয়াম, এটা 2 নাম্বার মিডিয়াম। এখন আমার জানতে চাইছে সমাবর্তন কোণ, তো তো আমরা সমাবর্তন কোণকে কি ধরি, আমরা সমাবর্তন কোণ বুস্টারের সূত্র হতে আমরা জানি না, tan থেটা পি ইজ ইকুয়াল টু ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, 1 থেকে 2 এটা লাগবে। আবার স্নেলের সূত্র হতে আমরা জানি মিউ 1 হতে 2 ইজ ইকুয়াল টু আপাতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন। তাহলে সাইন 60 সাইন কত 12। এই জিনিসটা কিন্তু ভাইয়া তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, তাহলে এটা তোমার ক্যালকুলেটরের সাহায্যেই করতে হবে, ঠিক আছে, এটা মুখে করা সম্ভব না। তাহলে এখানে মানটা যেটা আসবে সেটা হলো 4.165, এটা পাইলাম। এখন যে এই মানটা যদি তুমি বসাই দাও, তাহলে তো তুমি সমাবর্তন কোণ পাই যাবে এখানে, তাহলে কি সমাবর্তন কোণ পাই যাবে। তাহলে এখানে থেটা পি ইজ ইকুয়াল টু কত আসবে, tan ইনভার্স 1 বসাই দাও, 4.165। এই জিনিসটার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। তো এই প্রশ্ন তুমি আনসার করতে পারবা ক্যালকুলেটর ছাড়া। এই হলো আমাদের answer। আশা করি বুঝতে পারছো, এই আর কি। এটা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে কোশ্চেনটা দিচ্ছে, সমাবর্তন থেকে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের রেজাল্ট। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই।
ওকে, দ্যাটস ইট। বলছে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট মানে কে এর মান আর এফ এর মানটা সেম হবে, এক্স ধরে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, কে মাইনাস 273 ডিভাইডেড বাই কত 5, আর এখানে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এক্স মাইনাস 273 বসাইলাম, আর 9টা এদিকে যাই গুণ হলো 5 ইন্টু এক্স মাইনাস 32। তাহলে এখানে 9x মাইনাস গুণ যদি করি 3 9 কত হয় 27, আর 7 9 63, আর 2 কত হয় 65, 5 হাতে থাকে 6, 9 2 18, 18 আর 6 কত হয় 24। এদিকে গুণ করলে 5x মাইনাস 160। তাহলে এদিকে নিয়ে আসি, এখানে পাওয়া 4x ইজ ইকুয়াল টু 2457 মাইনাস 160। বিয়োগটা যদি করি, বিয়োগ করলে আমরা পাবো নিচে 4 চলে আসবে, তাহলে 7 থাকবে এখানে, 15 থেকে বাদ দিলে 9 আসবে, 9 আর এখানে যদি বাদ দিই তাহলে আসবে 22। তাহলে এটা এখন ভাগ করি, যদি ভাগটা করি আমরা, এটা কিন্তু ভাগ করা যাবে কিন্তু এগুলা টাইম কনজিউমিং। 4 আর এখানে কত 22 9 7, তাহলে 5 বার যদি দেই তাহলে এখানে আসবে 20, তাহলে এখানে পাবা 2 9। তারপর 7 বার যদি দেই 28, তাহলে এখানে পাবা 1 7। 4 বার যদি দেই তাহলে আসবে 16, এখানে পাবা 1 পয়েন্ট নিবা 0 নিবা, 2 বার 8 2, এবার কত 5 বার দিলা আচ্ছা 20, তোমার মিলে গেল কিন্তু, ঠিক আছে মিলে গেল। তাহলে আনসার খুব সহজে করা যায়, এটা তুমি মনে রাখতে পারো। এখন এখানে তোমার বলে দিতে পারে যে কখন ফারেনহাইটের তাপমাত্রা আর সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সেম হবে। সেম প্রসিডিউরে তুমি তখন মানটা পাবা কত ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো বলছে একটি উপগ্রহ নিজ অক্ষকে 10 ঘন্টায় আবর্তন করে, 10 ঘন্টায় আবর্তন করে, তাহলে তার পর্যায়কাল কত? তার পর্যায়কাল 10 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10, 10 ঘন্টা, তাহলে এখানে লেখা যায় 36 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত সেকেন্ড। আর ব্যাস বলা আছে, তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবো, কত আসবে এটা 70 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে লিখলাম 7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত মিটার। আর মাস ভর এটার হলো 10 টু দি পাওয়ার 4 কেজি। বলছে নভোযান উপগ্রহটিতে অবতরণ করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে নভোযানের ওজন কত হ্রাস পাবে? কেন্দ্রমুখী বলের কারণেই তো আমাদের কি ওজনটা হ্রাস পাবে নাকি? কতটুকু হ্রাস যাবে সেটাকে আমি ডেল্টা ডাব্লিউ ধরে নিলাম। তাহলে এটা কি হবে, ভর ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণ তুমি কি লিখতে পারো, ওমেগা স্কয়ার ইন্টু কি লিখতে পারো আর। এখন আমরা মান বসাবো, এম এর মান কত, এম এর মান হলো আমাদের, আচ্ছা একটু পর বসাই এম, তাহলে এখানে ওমেগার মান টোয়াইস পাই বাই টি, ওমেগার মান কত টোয়াইস পাই বাই টি, এটা বুঝি বসাই দিই তাহলে পাবো 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার ইন্টু আর। এখন মান বসাই, এম এর মান কত, এম এর মান 10 টু দি পাওয়ার 4 ইন্টু 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার, টি এর মান কত এটা, তাহলে 36 ইন্টু 36, আর 10 টু দি পাওয়ার এর উপর স্কয়ার করলে 10 টু দি পাওয়ার আসবে কত 8, এটা পাইলাম, ইন্টু আর, ইন্টু আর, আর এর মান কত 7 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 এটা কাটা যাচ্ছে। তাহলে অবশিষ্ট থাকে কি কি আমার এখানে, উপরে থাকে 4 7 28 28 পাই স্কয়ার, আর নিচে থাকে 36 ইন্টু এটা, ঠিক আছে 36 ইন্টু 36 এটা থাকে। এখন এখানে একটু যদি চিন্তা করো তাহলে এখানে 28 ইন্টু পাই স্কোয়ারের মান 9 পয়েন্ট কিছু একটা আসবে, আর নিচে 36 ইন্টু 36, একটু চিন্তা করো তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে 4, ধরে নাও র্যান্ডম, আরো বড় আসা উচিত, একটু কি আসা উচিত, বড় আসা উচিত, আমরা ধরে নিলাম। তাহলে আবার 4 7 কত হয় 28, তাহলে উপরে 7 নিচে কত 36, তাহলে 36 দ্বারা যদি 7 কে ভাগ করি, একটু বড় আসা উচিত ওর থেকে, একটু বড় আসা উচিত, ঠিক আছে একটু বড় আসা উচিত। ঠিক আছে, আমাদের কি কোথাও কোনো ভুল হয়েছে? 10 টু দি পাওয়ার 8 তো হওয়ার কথা না,
আমাদের একটু ভুল হয়েছে, ঠিক আছে, আমরা একটু ঠিক করে নিই। এখানে মান বসানো একটু ভুল হয়েছে, আমরা একটু মানটা ঠিকঠাক মতো বসাই। দেখো, তাহলে এম এর মান 10⁴ আর 4 পাই স্কোয়ার থাকলো, ইন্টু আর এর মান কত, আর এর মান 7 × 10⁴, আর এর উপর স্কোয়ার করলে নিচে পাবা কত, 36 × 36 × 10⁻³ স্কোয়ার করলে 6, এইটা। তাহলে এটা 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 যে কার্ডটা এখানে পাবা 100, 100 100 পাবা 100। তাহলে এখানে কত আসবে, 4 এটাকে আমি পাই স্কোয়ার কে 9 চিন্তা করলাম, 9 একটু বড় আসা উচিত, ইন্টু কত 100, আর নিচে 36 × 36 যদি কাটো তাহলে এখানে কত আসবে, 4 × 9 = 36, এটা এটা কাটা যায়। তাহলে তুমি 36 দিয়ে এখন এটাকে ভাগ করবা, ঠিক আছে, 4 × 9 = 36, প্রায় অ্যাপ্রক্সিমেট কাছাকাছি আসতেছে, প্রায় কাছাকাছি আসতেছে। আর এখানে একটা এই যে 7 ছিল, এই যে ওখানকার এই যে 7টা ছিল, 7টা আমরা লিখি নাই, কিন্তু 7, তাহলে উপরে আসে 700, আমরা চিন্তা করছি উপরে আসে 700, নিচে আসে কত, 36। তো তুমি চিন্তা করো, এটা একটু বড় আসা উচিত, তাহলে 36 দুগুণা কত হয়, 72, তাহলে 2 পয়েন্ট কিছু একটা আছে, 2 পয়েন্ট কিছু একটা, 2 পয়েন্ট কিছু একটা। তো এটা আমরা কিন্তু মেজার করতে পারি না, 2.21 পয়েন্ট কিছু একটা আসবে, 20 দিয়ে যদি গুণ করো এটাকে, দেখো 36 × 20, তাহলে এখানে কত আসে, 72 এরকম আসবে, 20 এর কিছুটা আশেপাশে আসবে। তো এখানে দেখো 20 এর আশেপাশে কয়টা রেজাল্ট আছে, 21, এটা আছে, এটা আছে, এখন কোনটা যে অ্যাপ্রক্সিমেট সেটা তুমি বলতে পারবা না, কিন্তু এটা যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে নিই তাহলে আসে 21.323 এত নিউটন। তো এইটা আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আসছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা এখানে নাই, এটা আপাতত কি মনে হচ্ছে, ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। যে তুমি আনসার দিতে চাও কোনটা কাছাকাছি, এটা ক্যালকুলেটর ছাড়া কিন্তু সম্ভব না, হইলো না, আমরা চেষ্টা করলাম। তাহলে এখানে কাছাকাছি তো আমার মধ্যে এটা হলো 24, এটা হলো 44, এটাই কাছাকাছি, তাহলে সেই অনুযায়ী এটা তুমি দিতে পারো। এখন এটা ব্ল্যাঙ্ক, এটা তুমি ক্যালকুলেশনও করতে পারবে না, তাহলে এতটুকু ওজন কি পাবে, হ্রাস পাবে, তো ওজন হ্রাস পাবে, ইয়ে। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, বলছে একটি হ্রদের তলদেশে, তাহলে এখানে তলদেশে কয় ধরনের চাপ থাকে, প্রেশার 1 ধরে নিলাম, বায়ুর চাপ প্লাস গভীরতা, এদিকে এইচ গভীরতা, এইচ রো জি, 9-10 পড়ছিলাম এগুলা। আর তলদেশে আয়তন আমি ধরে নিলাম ভি। আর এই যে উচ্চতায় যাওয়ার পর পি2, এটা কি শুধুমাত্র বায়ুর চাপ থাকবে না, বায়ুর চাপ এই যে আমাদের বায়ুর চাপ, এখন অঙ্কটা পড়ি। একটি হ্রদের তলদেশে একটি বায়ু বুদবুদ পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়, তাহলে পানির নিচের পৃষ্ঠে আয়তন ভি, তাহলে পানির উপরিপৃষ্ঠে আয়তন কত হয়ে যাবে, 2v পাইলাম। বায়ুর চাপ হ্যাপি এর মান হলো, এটা আমি এভাবে লিখি 101 × 10⁻³ সুবিধা হবে তাহলে আমাদের, নিউটন পার মিটার স্কোয়ার। হ্রদের গভীরতা জান, বয়েলের সূত্র ইউজ করো, P1V1 = P2V2, তাহলে P1 এর মান এয়ার প্রেসার এইচ রো জি, আর এখানে আমাদের কি আসবে, ভি = 2 এয়ার প্রেসার ইন্টু ভি, এটা কেটে যাচ্ছে, তাহলে এইচ রো জি পাচ্ছ, বিয়োগ হলে এখানে কি পাবা, এয়ার প্রেসার। তাহলে এইচ এর মান আমরা পাচ্ছি, এটা হলো 101 × 10⁻³, আর পানির ঘনত্ব 1000 বা 10⁻³, আর এটা হলো কি 9.8, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। আচ্ছা, 9×10 = 90, তার মানে 10 পয়েন্ট কিছু একটা আসবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, এখানে লিখি 101, উপরে আমি 10 দ্বারা গুণ করলাম, নিচেও 10 দ্বারা গুণ করলাম, 98 আসলো। তাহলে 1010, এটা দ্বারা যদি আমি ইয়ে করি তাহলে 3টা নিতে হবে, একবার দিব, তাহলে এখানে পাবো 98 98, তাহলে এখানে আমাদের কত আসবে, 3। তো এখানে একটা জিরো নিতে হবে, এই জিরোটা নামানোর জন্য, জিরো নিলাম, যাচ্ছে না, এই যে জিরো নিলাম, এখনো যাচ্ছে না, ঠিক আছে, দেখো এই যে নামাইলাম, যাচ্ছে না, আরো একটা জিরো নিলাম, আরো একটা জিরো নিলাম, তারপর তুমি এখানে দশমিক নিয়ে আরো শূন্য নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3বার যদি দেই তাহলে কত আসবে, 296, তাহলে এখানে পাবা 4, আর তো করার দরকার নেই, চলে আসছে আমাদের রেজাল্ট। এই তো, আমরা পরবর্তী অঙ্কে চলো। প্রতি সেকেন্ডে, তাহলে টি এর মান কত সেকেন্ড, টি এর মান 1 সেকেন্ড, 10 লিটার পানি 10 মিটার উচ্চতায় তোলার জন্য কত ক্ষমতা পাও, তাহলে 1 লিটার পানির ভর কত কেজি, 1 কেজি, তাহলে 10 লিটার পানির ভর কত কেজি, 10 কেজি।
আর কত উচ্চতায় উঠাইতে হবে? 10 মিটার উচ্চতায় উঠাইতে হবে, 10 মিটার উচ্চতায় উঠাইতে হবে। তাহলে আমরা ক্ষমতা সমান কি জানি? ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউ কে লেখা যায় এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে টি এর মান 1 সেকেন্ড, আর এটার মান হলো 10, এর মান 9.8, এর মান হলো 10। একটা 10 দিয়ে গুণ করলে 98 হবে, 98 কে আবার 10 দ্বারা গুণ করলে কত হবে? 980। এটা হলো জুল পার সেকেন্ড। এটাকে বলা হয় কি? ওয়াট। এটা সহজ ছিল, এটা সহজ, এটা হাতেই ক্যালকুলেট করা যায়, এটা ইজি ছিল। তাহলে এটা আমরা পাইলাম। দেন আমরা পরবর্তী প্রবলেমে দিয়ে যাই। হ্যাঁ, একটা সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ দেওয়া আছে এটা। তাহলে আর ইনপুট বলা আছে 150। পিক প্রবাহ, এটা হলো ইনপুট প্রবাহ, অর্থাৎ আইবি ইনপুট। আমি এটা ইনপুট প্রবাহ যেহেতু করি টোটালটা, এত পরিবর্তনের জন্য কালেক্টরের প্রবাহ পরিবর্তন, যেহেতু পরিবর্তন নিলাম, কালেক্টরের পরিবর্তন হয়, তার মানে ডেল্টা আইসি, এটা আউটপুট বোঝাবে আর কি, এর পরিবর্তন হয় এটা। ট্রানজিস্টর সাধারণ ইমিটারে আছে, অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তার ভার রোধ, এটা হলো আউটপুট রোধ বা লোড রোধ, 5 ইন্টু 10⁻³ কত? 3 ওহম। অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ লাভ কত, ভোল্টেজ গেইনটা কত সেটা জানতে চাইছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2.5 ইন্টু 10⁻³ এত কি অ্যাম্পিয়ার লিখতে পারি। আর আই বি, এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 10⁻⁻5 এত অ্যাম্পিয়ার। তো এই যে এখন অ্যাম্প্লিফিকেশন, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন আমরা কি লিখতে পারি? আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু কি হয়? ভি ইকুয়াল টু আইআর। তাহলে এখন বসাও আইআর মানে এটা 2.5 ইন্টু 10⁻³ আর আর এর মান কত বাবা? 5 ইন্টু 10⁻+3। আর নিচে এই ভি ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখানে বসো 5 ইন্টু 10⁻⁻5 ইন্টু, এটাকে লেখা যায় কিভাবে? এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 15 ইন্টু 10, সুবিধা হবে আমাদের। তাহলে এটা কাটলে এখানে পাবো কত? 2। আর এটা কাটলে এখানে পাবো 3, বুঝলো? আর এটা তো কাটা যাচ্ছে। তাহলে উপরে আমার দেখো 10, আর এখানে 10⁻⁻4, 10⁻⁻4 উপরে গেল, +4 হয়ে গেল উপরে গিয়ে। আর এখানে 3 দিয়ে কত? 6, 3 দিয়ে 6। এখন যদি ভাগ করি, তাহলে আমরা ভাগ করলে ফলাফল পাই যাবো। 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6/10000 4টা। তাহলে প্রথমে যদি নেই 1, তাহলে 6, তাহলে কত নাম্বার এখানে? 4 0 6 6 36 36, আবার একটা 4 0 6 6 36, আবার একটা 4, এই যে লাস্ট শূন্যটা নামলো। কয়টা? একটা নামছে, দুইটা নামছে, এই যে লাস্ট 3টা নামলো। আবার 6 দিন, ঠিক আছে, আবার 6 দিন, জায়গা হচ্ছে না। বুঝে যাচ্ছে আশা করি। আবার 6 দিয়ে দিলাম, তাহলে এখানে আসলো 36, আবার আসলো 4। এবার তো পয়েন্ট নিতে হবে, পয়েন্ট নিলাম, একটা 0 নিলাম, আবার 6 দিয়ে যাচ্ছে, আবার 6 দিয়ে যাচ্ছে। এখানে কত আসে? 36। আমি পাই গেছি তো উত্তর, আর কি দেখার দরকার আছে? এই তো, এটা হলো আমার রেজাল্ট। একটু ভোল্টেজ, এর কোনো একক থাকবে না, একই জাতীয় দুইটা রাশি অনুপাত। গরমের ফলে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল। ভালো কথা, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য বৃদ্ধি পালে দোলনকালটা কি হয়? বেড়ে যায়। দোলনকাল বেড়ে গেলে ধীরে চলে। এর ফলে দিনে এটি এত সেকেন্ড ধীরে চলে, মানে সময় হারায়। কতটুকু সময় হারায়? 200 সেকেন্ড সময় হারায়। আর টি এর মান কত? সেকেন্ড দোলক বলছে 2 সেকেন্ড, বলছে পরিবর্তিত দোলনকাল কত? টি ড্যাশ আমার জানতে চাই। এটা তো এমনি বোঝা যাচ্ছে, আগে যে সময় সে চলতো এখন তার চেয়ে কি বেশি সময় লাগে, তাহলে বোঝাই যাচ্ছে দোলনকালটা 2 সেকেন্ডের বেশি হবে। মানে কিছু একটা থাকার কথা, অ্যাপ্রক্সিমেট 2 সেকেন্ড না। তাহলে এখানে আমরা এই যে সূত্রটা জানি, টি ড্যাশ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু, দিনের কথা বলছে 86,400, হারায়। এই যে ধীরে চলে মানে কি? ধীরে চলে মানে কি? ধীরে চলে মানে হারায়। তাহলে এখানে হয় মাইনাস মাইনাস এক্স 86। আর যদি লাভ করে, দ্রুত যদি চলে তাহলে লাভ করে, তাহলে এরকম। তাহলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু, এদিকে 2 গুণ করে রাখলাম, 2 গুণ করে রাখলাম, তাহলে এখানে 86400, আর নিচে 86400 মাইনাস 200। তাহলে এখানে দেখো 86400 ডিভাইডেড বাই
86200 এটা ইন্টু কত 2। এখন তুমি আমাকে বলো এই জিনিসটার লবটা বড় হরটা ছোট, তাহলে এটা কি আসবে, এই জিনিসটা কি আসবে, একের চেয়ে বড় আসবে। আর একে একের চেয়ে বড় জিনিস দ্বারা যদি 2 কে গুণ করো তাহলে অবশ্যই এটা আসবে 2 এর চেয়ে বড়। 2 এর চেয়ে ছোট অপশন আছে না, তাহলে বড় খুব বড় না, হালকা একটু বড় হবে হয়তো। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে 2 এর চেয়ে হালকা একটু বড়। বুঝা গেছে? এই আর কি। এরপরে প্রবলেমটা দেখি। 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে, মনে করো এই সেই ঝর্ণাটা, এই ঝর্ণাটা থেকে পানি পড়তেছে, এইভাবে এইভাবে পানি পড়তেছে, এইভাবে এইভাবে পানি পড়তেছে। পানি পড়ে এগুলা কি গড়ায় যাচ্ছে, আবার এখানে গড়ায় যাচ্ছে। এই যে এর হাইট হলো 250 মিটার উঁচু থেকে ঝর্ণা থেকে পানি পড়তেছে। বুঝছো? ভালো কথা। আনুভূমিক ভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে পানিটা। হ্যাঁ, ভালো কথা। শক্তির অপচয় অগ্রাহ্য, মানে শক্তিটা অপচয় হয় না। এখানে যা শক্তি ছিল পরে তো এখানে একটা শক্তি নষ্ট হয়, ওই নষ্টটা হচ্ছে না, অগ্রাহ্য। তাহলে এই জায়গায় তোমার যা বেগ হবে পানিটার, এই জায়গায় তাই বেগ হবে। আর এই জায়গায় মোট শক্তিটা কি শক্তি, গতি শক্তি, কারণ কোনো উচ্চতায় নাই। আর এই জায়গায় কোনো গতি নাই, এটা কি শক্তি তাহলে, এটা হলো বিভব শক্তি। বিভব শক্তি। তাহলে তুমি কি লিখতে পারো, বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু নিচের ইকে। তাহলে এখানে কি লেখা যায়, এম জি ইন্টু 250 ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। ভি এর মানটা চাইছে আমার, এই ভি এর মানটা জানতে চাইছে। তাহলে এটা এটা কেটে যাচ্ছে আমার, তাহলে ভি ইজ ইকুয়াল টু আস্তে আস্তে রুট ওভার এই দুটা 2 ইন্টু 9.8 ইন্টু এখানে লিখলাম 25 ইন্টু কত 10। 25 2 কত হয় 50। তাহলে 50 ইন্টু এটা হয় 98। তাহলে এটা যদি তুমি গুণ করো এটা পাবা কত, এটা পাবা 4900। গুণ করে দিব। 50 40 শূন্য, একটা শূন্য বসাই দিচ্ছি প্রথমে, 50 40 শূন্য, 5 9 45 আর 4 কথা 49। তাহলে 49 কে লেখা যায় কি 7 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। তাহলে ভি এর মান কত আসে আমার, 70 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো প্রবলেমটা, আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। এটা হলো এটার রেজাল্ট। হ্যাঁ, এটা একটা ভেক্টর, একটা ভেক্টর, উভয় ভেক্টরের অভিলম্ব ভেক্টর। তাহলে ক্রস গুণন করতে হয়, ক্রস গুণনটা অভিলম্ব ভেক্টর নির্দেশ করে, আমরা জানি। তাহলে এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে এখানে 3 1 2 2 -2 4 গুণনটা করে নিই। আই ক্যাপ সারি বাদ কলাম বাদ, তাহলে এখানে 4 + 4 মাইনাস জে ক্যাপ সহগুণকে সারি বাদ কলাম বাদ, 3 4 12 -4 প্লাস কে ক্যাপ সারি বাদ কলাম বাদ -6 -2। তাহলে এখানে আমরা পাচ্ছি 8 আই ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ, তারপর -8 কে ক্যাপ। এখন এটাই যে তোমার অভিলম্ব ভেক্টর এমন না, এটাও হতে পারে এ ক্রস বিও হতে পারে, দুইটার সাথে অভিলম্ব, অথবা বি ক্রস এও হতে পারে। এই দুইটা রিলেশন কি, এই দুইটা রিলেশন নেগেটিভ, দুইটার চিহ্ন দিকটা অপোজিট। এটা তো আমরা দেখি, এটা না হলে ওইটার কাছে যাবো। 8i -8j -8k পাই গেছি। আর আরেকটা কি হতে পারতো, বি ক্রস এ জাস্ট সামনে একটা মাইনাস দ্বারা গুণ, তাহলে -8i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এটাও হতে পারতো। ঠিক আছে, এটা দেখো অপশনে মেবি নাই, ওইটা আছে, ওইটা হবে আনসার, দুটাই আনসার। তো এখানে দেখো, এখানে আমাদের কি চাইছে, বর্তনী তড়িৎ প্রবাহ কত। আচ্ছা আমাকে বলো তো, এই দুইটা রোধ কিসে আছে, সমান্তরালে। সমান্তরালে তুল্য রোধ কি হয়, গুণফল ভাগ, দুইটার ক্ষেত্রে গুণফল ভাগ যোগফল, 2 × 2 / 2 + 2 কত আসে, 2 + 2 + 2, তাহলে কত আসে এখানে 1 পাইছে। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে এটা হলো 4 আর এটা হলো কত 1। আর তড়িৎ প্রবাহ তো আই আছে, আই। আর এখানে দুইটা ব্যাটারি পরিবর্তে একটা ব্যাটারি, বড় ব্যাটারি বিপরীত সাইনে যুক্ত আছে, সেম সাইনে যুক্ত থাকলে, এভাবে যদি যুক্ত থাকতো তাহলে ভোল্টেজ গুলা যোগ হইতো। আর বিপরীতে যেহেতু যুক্ত আছে তাহলে বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বাদ, 12 থেকে 2 বাদ দিলে কত থাকে 10। আর এটা যেহেতু বড়, এই সাইডটাই প্লাস হবে, তাহলে এখানে পাই গেলাম 10। আর আর ইকুইভ্যালেন্ট কত আসবে এখানে, 4 আর একে কত 5 ওহম। আর এটা হলো কার মান, ই এর মান। তাহলে আই ইকুয়াল টু, তুমি ইজিলি পাবা ই বাই আর ইকুইভ্যালেন্ট কত 10/5। আই এর মান কত আসে 2 অ্যাম্পিয়ার। এটা আমাদের একটু কোশ্চেনটা তুলতে ভুল হয়েছে,
এরকম হয়তো হয়তো ভ্যালু মনে হয় আলাদা ছিল, তো আপাতত এটা আনসার। আমরা পরবর্তীতে যাই। একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে আর এর মান, এর কৌণিক বেগ জানতে চাইছে। তো তার পর্যায়কাল কত, কতক্ষণ পর পর সে একই জায়গায় ঘুরে আসে দেখো তো। দেয়াল ঘড়ির মিনিটের কাঁটাটা এখান থেকে যে ঘোরা শুরু করে, এখান থেকে ঘুরে ঘুরে কত মিনিট ঘুরে এখানে চলে আসে, কত মিনিট, 60 মিনিট। 60 মিনিট মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। আর ওমেগা সমান আমরা কি লিখতে পারি, টোয়াইস পাই বাই টি। তাহলে এখানে 2 × 3.1416 আর এখানে 3600। তাহলে এটা কেটে দিত, তাহলে এখানে পাবা 1800। বা এখানে তুমি লিখতে পারো 3.1416, নিচে কত, 18 × 10⁻, কত লিখতে পারো, -2। তাহলে অ্যাপ্রক্সিমেট এটা আমি কত ধরলাম, 3 ধরলাম। 3 একে 3, 3 6 18। তাহলে এখানে কত হবে, 1/6 × 10⁻²। ঠিক আছে, আমরা কাছাকাছি রেজাল্ট আনার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে 1 কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো, তাহলে একটা পয়েন্ট নিবা, শূন্য নিবা, তাহলে একবার যাবে, তাহলে এখানে কত হবে 6, এখানে কত পাবো 4, 6 6 36, তাহলে এখানে 36, তাহলে আবার 4 নামে, তাহলে এরকম আসতেছে। তাহলে এই ফলাফলটা আসতেছে কেমন, 0.1666 ইন্টু 10⁻²। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 পয়েন্ট, কিছুটা তো বেশি আসা উচিত কারণ আমরা কমাই ধরছি, কিছুটা বেশি আসা, 1.666 ইন্টু 10⁻, একবার করে দিচ্ছি -3, এত কি আসবে, রেডিয়ান পার সেকেন্ড। এর কাছাকাছি এখন অ্যাপ্রক্সিমেশন দেখবো, এর চেয়ে বেশি আসা উচিত, কিছুটা কি বেশি আসা উচিত, কিছুটা বেশি আসা উচিত। তাহলে কোনটা আনসার হবে, এটা হবে আমাদের আনসার, হালকা কিছুটা বেশি হওয়া উচিত। ঠিক আছে, কারণ এখানে আমরা 3 ধরছিলাম। বুঝা গেছে, আশা করি বুঝছো। দুটি তরঙ্গের মধ্যে দশা পার্থক্য, তার মানে ডেল্টার মান দেওয়া আছে কত, π/2। আর বিন্দুদের পথ পার্থক্য জানতে চাইছে, Δx জানতে চাইছে। তাহলে আমরা কি জানি, Δx/λ, আর এখানে ডেল্টা/2 তাহলে Δx এর মান বের করব, তাহলে এদিকে ল্যামডা গুণ করে দিলাম, তাহলে এটার মান হলো π/2, আর ওখানে আগে থেকে ছিল 2π, পাই কেটে গেল, তাহলে Δx সমান আসলে আমার λ/4। এটা গ্রাফিক্যালি জিনিসটা রিপ্রেজেন্ট করা যায়, এরকম না। তাহলে এখান পর্যন্ত আমার কি ল্যামডা, এখান পর্যন্ত আমার ল্যামডা, আর এতটুকু আমার কি λ/2। এর জন্য অ্যাঙ্গেল কত, পাই, এর জন্য অ্যাঙ্গেল কত, 2π, আর এর জন্য অ্যাঙ্গেল কত, π/2। আর এটার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা λ/2 এর অর্ধেক, λ/2 তো ছিল, ওর আবার অর্ধেক λ/4। ঠিকঠাকই আসতেছে, তুমি যেভাবেই যাও না সেম ভাবে আসবে। ওকে, এটা প্র্যাকটিক্যাল টাইপ থেকে আসছে কোশ্চেনটা, স্পেরোমিটার। তো এটা আমরা দেখি কি বলা আছে, একটি স্পেরোমিটারের সাহায্যে উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা পাওয়া গেল 5.21, আর কাচ প্লেটের উচ্চতা। তাহলে স্পেরোমিটার যে উচ্চতাটা পরিমাপ করছে সেটা তো তোমার কি কাচ প্লেট সহ, আর যেটা পরিমাপ করবা তুমি সেটা কি কাচ প্লেটের উচ্চতাটা কি বাদ দিতে হবে। তাহলে এখান থেকে এইচ এর মানটা আমরা যে পাবো সেটা হবে ওই স্পেরোমিটারের পরিমাপকৃত উচ্চতা থেকে আমাদের প্লেটের উচ্চতাটা বাদ দিতে হবে 0.25। তাহলে চিন্তা করো একটু, 521, এটা চিন্তা করো 521 থেকে 25 বাদ কত আসে, 496। কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক। বুঝা গেছে, দশমিক বাদে চিন্তা করবো, তারপর দশমিক শেষে বসাই দেবে। আর এই যে এরপর বলছে 3টা পায়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে গড় দূরত্ব নেওয়া লাগে, সেটাই কি ডি। তাহলে 6.3 প্লাস 6.5 প্লাস 6.4 ডিভাইডেড বাই 3 গড়। তাহলে যোগ করি আমি, 6 6 6 3 6 18 যোগ করলে 0.3 0.5 0.8 প্লাস 0.4 1.2, 18 প্লাস 1.2, তার মানে কি 19.2 ডিভাইডেড বাই 3, 3 6 18, 6 দ্বারা ভাগ যায়, তারপর কত থাকে 1.2, 1.2 কে 3 দ্বারা ভাগ করলে 0.4, এই যে 6.4 সেন্টিমিটার। ঠিক আছে, পায়ে গেলাম এটা। আর এই যে বক্রতার ব্যাসার্ধ যে বের করতে বলছে, এটার ফর্মুলা হলো r=d² / 6h প্লাস h/2। এখন এই ক্যালকুলেশন যদি আমরা হাতে করতে যাই প্রবলেম করে দেবো। 6.4, তাও একটু চেষ্টা করে দেখি, 4.96 6 ইন্টু 4.96 প্লাস এইচ এর মান কত, 4.96 ডিভাইডেড বাই 2।
এটা হয়তো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি, 2.48 আসতেছে, কিন্তু এটা আমি ক্যালকুলেট করতে পারতেছি না। কারণ একটু অ্যাপ্রক্সিমেশন চিন্তা করা যায়, এটা যদি কাটি 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং, এই 1 পয়েন্ট সামথিং কে তুমি কত দ্বারা ভাগ করতেছো? 4 দ্বারা ভাগ করো। 1 কে যদি 4 দ্বারা ভাগ করো কত আসে? 0.25। 1 কে 4 দ্বারা ভাগ করলে কত আসে? 0.25। আরো একটু বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছো, বড় সংখ্যা, এটাও একটু বড়, তাহলে আরো কিছু একটা আসবে হয়তো। তো অ্যাপ্রক্সিমেশন আমরা 0.25 ধরে নিতে পারি। 1 কে 4 ভাগ দ্বারা ভাগ করতে, 4 দ্বারা ভাগ করলে, তাহলে এখানে এই সাথে আমি এই যে এখানে 25 অ্যাপ্রক্সিমেট, এর চেয়েও বড় হওয়া উচিত কিছুটা, আমি কমাই ধরছি। দেন তাহলে যোগ করো, তাহলে 248 সাথে 25 যোগ করো, 248 25, 248 আর 25 কত আসে? 200 73। 5 ঘর 2 ঘর, এই যে দিয়ে দিলাম। এখন দেখবে অ্যাপ্রক্সিমেশন কাছাকাছি, কিছুটা কি বড় হওয়া উচিত না? এর চেয়ে কিছু বড় হওয়া উচিত, এর চেয়ে বড় অপশন দেখ। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা। তাহলে দেখো আমরা কিন্তু এটা হাতে ক্যালকুলেট করতে পারতেছি না, কিন্তু অ্যাপ্রক্সিমেশন ইউজ করে আমি এটা ক্যালকুলেট করতে পারতেছি। এর চেয়ে কিছুটা কি আসা উচিত? বড় আসা উচিত, যোগ করে দিলাম। এর চেয়ে কিছুটা বড় আসা উচিত, এই তো। এই হলো আমাদের রেজাল্ট, খুব সহজ ছিল, একটু চিন্তা করা লাগবে। এখন এটা দেখো, এটা আমাদের কি বলা আছে এখানে, এখানে 200 গ্রাম ভরের একটা বস্তু 20 মিটার উপরে ছিল, এটা হলো 20 মিটার উপরে ছিল, পড়লে এখান থেকে নিচের দিকে পড়ছে, ভূমি স্পর্শ করার মুহূর্তে তার এখানে টোটাল শক্তিটাই কি শক্তি? বিভব শক্তি, এমজিএস। আর এখানে টোটাল শক্তিটাই কি শক্তি? গতি শক্তি, হাফ এমভি স্কয়ার, কারণ উচ্চতায় নাই তো। আর এখানে তাহলে গতি শক্তি কত? কে ইজ ইকুয়াল 0, আর এখানে পি ইজ ইকুয়াল 0। তাহলে ওখানকার গতি শক্তি এমজিএস, আর এখানকার বিভব শক্তি আর এখানকার গতি শক্তিটা কি হবে? সেম হবে, ঠিক। তাহলে এম এর মান কত? 200 গ্রাম। এই 200 গ্রাম, এম ইকুয়াল টু আমি কি তাহলে 0.2 গ্রাম ইউজ করতে পারি, 2 কেজি ইউজ করতে পারি 1000 দ্বারা ভাগ করে। তাহলে 0.2 ইন্টু এর মান হলো 9.8, ইন্টু এর মান হলো কত? 20। 20 এটা যদি গুণ করি তাহলে কত পাবো? 4 ইন্টু 9.8, আমি দশমিক ছাড়া গুণ করি, 4 কত হয়? 32 2, হাতে কত? 3, 4 নং 36 আর 3 কত হয়? 39। কয় ঘর আগে দশমিক ছিল? দশমিক ছিল কয় ঘর আগে? 1 ঘর আগে। দিয়ে দিচ্ছি এখানে একটা আমার পয়েন্টের মতো মনে হচ্ছে, এটা সরাতে, হ্যাঁ, কয় ঘর আগে দশমিক? 1 ঘর আগে দিয়ে দিলাম। তাহলে এত কি হবে? জুল। এই যে গতি শক্তি এত জুল, খুবই ইজি, একটু চিন্তা ভাবনা করলেই তুমি এগুলো পারবা। ওকে, একটা স্প্রিং এভাবে ছিল, করি কোন স্প্রিং এর এক প্রান্তে, এটা আদিতে এইভাবে ছিল, এক প্রান্তে এম ভর ঝুলালে বস্তুটি 8 সেন্টিমিটার প্রসারিত হয়, মানে এরকম, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন ছিল। এখানে একটা ভর ঝুলাই দিছো, কত ভর? এম ভর, তখন এটা প্রসারিত হয়েছে এক্স ইকুয়াল টু কত? 8 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? নিচের দিকে আরোপিত বল কত? এমজি। তাহলে এমজি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কে এক্স। তাহলে এখানে এম ডিভাইডেড বাই কে, আর এখানে এক্স ডিভাইডেড বাই, আমরা কি চাইছি? পর্যায়কাল চাইছি। তাহলে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কত আসবে? কে। এম বাই কে এর মান বসায় দাও, 2 পাই রুট ওভার এক্স বাই কত আসবে? জি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3.1416 আর রুট ওভার এল বাই জি। এল এর মান কত? 8 সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে কত আসবে? 0.08 মিটার, 0.08। আর এখানে 0.8, এটা ক্যালকুলেশন করা যাবে না, এটা আমরা হাতে ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে? ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে, এটা তুমি হাতে কখনোই ক্যালকুলেট করতে পারবে না, অনেক জটিল একটা ক্যালকুলেশন। 5 6 7 হয়তো পারবা, অনেক সময় লাগবে, এত সেকেন্ড আছে এটা ক্যালকুলেটর করলে। তা নিয়ার আর অ্যাবাউট এটা কাছাকাছি কার? এটার কাছাকাছি, 5 7 সেকেন্ড, 0.57 সেকেন্ড। এই হলো আমার রেজাল্ট। দেন ধ্বংসাত্মক ব্যতিচার যখন বিপরীত দশায় মিলিত হয়, কোন দশায়? বিপরীত দশায়। মনে করো এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এটা যখন বিপরীত দশায় মিলিত হয় তখনই সেটা হলো কি? তখনই সেটা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করে, ঠিক আছে? কি ব্যতিচার? ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করে। এই দেখাচ্ছি জিনিসটা কিরকম। এই যে এটা, দেখো এই কণা, এই কণার দশা সেম না, দশাগুলো পরস্পর কি? বিপরীত।
আর এই বিপরীত দশার জন্য আমরা ডেল্টার মান জানি পাই এর কি গুণিতক, বিজোড় গুণিতক 2n+1 ইন্টু পাই। পথ পার্থক্য জানতে চাইছে, তাহলে ডেল্টা এক্স বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ডেল্টা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ডেল্টা এক্স ডিভাইডেড বাই ল্যামডা, আর এখানে এর মান হবে 2n+1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 পাই। এটা কেটে যায়, তাহলে ডেল্টা এক্স আমাদের কত আসে 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2। করি বুঝছো, এটা হলো আমার আনসার। ডিরেক্ট করা যেত, দেখাই দিলাম জিনিসটা। ওকে, একটি বৈদ্যুতিক বাড়ির মিটারে 10 এম্পিয়ার এবং 220 ভোল্ট লেখা আছে, তার মানে এটা তার আই এর মান, এটা হলো তার ভি এর মান। কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে যান। আচ্ছা, কত ক্ষমতা আছে তোমার কাছে, মিটার কত ক্ষমতা প্রোভাইড করতেছে, ভিআই। ভি এর মান কত, ভি এর মান 220, আই এর মান কত 10। এখন একটা বাল্বের ক্ষমতা কত, 40 ওয়াট। তুমি কয়টা বাল্ব জ্বালাতে পারবা, মনে করি এনটি বাল্ব চালানো যাবে, তাহলে এন ইন্টু কত, আমি ধরে নিলাম 40। ওকে, দ্যাটস, তাহলে এন এর মান তো বের করতে হবে আমাদের। তাহলে এখানে 220 ইন্টু 10 ডিভাইডেড বাই 40। তাহলে এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কত 11, আর এখানে কত আসবে 2, 2 কে 2, 5 2 10। তাহলে কত পাচ্ছি আমি, এন এর মান পাচ্ছি 55। এত টি কি করা যাবে, নিরাপদে লাগানো যাবে। তাও পেয়ে গেলাম, দ্যাটস ইট। আমরা পরবর্তী প্রবলেমে যাব। ওকে, তো এটা কোন তীরের প্রস্থকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি, এটা মনে হয় অপবর্তনীয় কোশ্চেন। আর ব্যতিচারে হলে দুইটা চির থাকতো, দুইটা চিরের মধ্যকার দূরত্ব 10⁻⁻। এখানে কোশ্চেনটা মনে হয় একটু ভুল আছে, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি কোশ্চেনটা। কোশ্চেনটা একটু ভুল আছে, আমি কোশ্চেনটা ঠিক করে দিই আগে। কোশ্চেনটা আমি একটু ঠিক করে দেই। ওকে, তাহলে এটা দেওয়া আছে, তো মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করবো, আরো 10⁻³ দ্বারা গুণ করবা, তাহলে 10⁻⁶, এত কি আসবে মিটার। বলছে যে আলো দিয়ে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য এটা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু 6000 ইন্টু অ্যাংস্ট্রম থেকে মিটারে 10⁻⁻10। এটাকেই আমি লিখতে পারবো 6 ইন্টু 10⁻⁻7 মিটার। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব অর্থাৎ θ1 জানতে চাইছে। এন এর মান কত 1, এন এর মান কত 1। এখন দেখি আমরা জিনিসটা আগে বের করি, আমি জিনিসটা দেখাই তোমাদের। উভয় পাশের চাইছে না, ওকে উভয় পাশের চাইছে, হ্যাঁ উভয় পাশের। দেখো এখান থেকে, তাহলে এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বলটাকে আমি একটু মার্ক করে দিই সাদা কালার দিয়ে। এই যে কেন্দ্রীয় উজ্জ্বল, তারপর তারপর এটা হলো প্রথম উজ্জ্বল। আমি এটা প্রথমে নেই, আগে একটু দেখাই, এটা ভিজুয়ালাইজেশনটা আমাদের বুঝতে হবে, ভালো মতো বুঝতে হবে। এটা নিলাম, এই যে প্রথম উজ্জ্বল, এদিকেও প্রথম উজ্জ্বল, ওকে দ্যাটস ইট। দ্বিতীয় উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল নিলাম, এটা এইভাবে চলতেছে, ওকে দ্যাটস ইট। তাহলে এখানে আমাদের এখন কি লাগবে, কি চাইছে, কেন্দ্রীয় উজ্জ্বল এটা, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বলের মধ্যকার অ্যাঙ্গেল এটা। আর এইদিকে যতটুকু অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলটা যদি তোমার θ1 হয়, এদিকের অ্যাঙ্গেলটাও θ1, এদিকের অ্যাঙ্গেলটাও θ1। আমার কি বলছে, কেন্দ্রীয় চরমের, চরম এটা মানে উজ্জ্বল, উভয় পাশে অবম, এই যে একটা একটু গন্ডগোল হয়েছে, অবম এটা না, অবম আসলে এটা, এই যে অন্ধকার, অন্ধকার ড্রাক আমি কালো দ্বারা বোঝাচ্ছি, এই যে অন্ধকার, ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট পারফেক্ট। তাহলে এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলগুলোর নাম দিয়ে দিই সঠিক মতো। এই অ্যাঙ্গেল θ1 হলে এই অ্যাঙ্গেলটাও কত হবে θ1। তাহলে আমার অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, তার মানে কি চাইছে 2θ1 চাইছে না, তো আমি একটা θ1 বের করি। তাহলে আমরা জানি a sin θn ইজ ইকুয়াল টু n ল্যামডা, n এর মান কত 1, তাহলে এখানে sin
থেটা 1 ইজ ইকুয়াল টু কত পাবা, ল্যামডা বাই এ। তাহলে থেটা 1 ইজ ইকুয়াল টু পাবা সাইন ইনভার্স ল্যামডার মান কত, এখানে আমি লিখলাম 0.6 ইন্টু 10⁶। আর এটা 3 ইন্টু 10⁶ -6 ওকে, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটলে এটা কাটলে এখানে আসে 0.2। তাহলে আমরা থেটা 1 এর ভ্যালু পাইলাম কত, সাইন ইনভার্স 0.2। এই যে এখন এটা কিন্তু আনসার না, এই টোটাল অ্যাঙ্গেলটা লাগবে আমার, এই টোটাল অ্যাঙ্গেলটাকে আমি লিখলাম আলফা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে 2 থিটা 1। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন ইনভার্স 0.2। তাহলে এইটা হলো আমাদের রেজাল্ট, বুঝা গেছে? এইটা হলো আমাদের রেজাল্ট, দ্যাটস ইট। এইটা রেজাল্ট, এটা কিন্তু না, অনেকে এটা দেখাবে, এটা না, এটা ভুল। পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। পরবর্তী প্রবলেম, রেডিয়ামের অর্ধজীবন বলা আছে। তাহলে টি হাফ 1590 ইয়ার। তাহলে টি হাফ বলটা আমরা জানি 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু আসতেছে আমার 0.693 ডিভাইডেড বাই 1590। পারিয়া পারিয়া ওকে। তাও জানতে চাইছেন, তাও ইকুয়াল টু কি 1 বাই ল্যামডা, উল্টে যাবে 1590 0.609। তাহলে এটা আমার ক্যালকুলেটর ছাড়া এমনি ক্যালকুলেশন করা। তাহলে এটা ক্যালকুলেটর এরকম আসে 22947। তাহলে आंसर হবে এটা ক্যালকুলেটর লাগবে, এটা ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা না, ঠিক আছে? করা যাবে না, পরবর্তীতে যাই। ওকে, কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100°C তাপমাত্রা হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান। তার মানে এটা বলছে না, এটা বলছে না। তাহলে এদিকে আমরা এটার জন্য লিখতে পারি 3RTO2 ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻³ আণবিক ভর রুট ওভার 3RTH2, এটা হলো 2 ইন্টু 10⁻³ স্কোয়ার যদি করে দিই তাহলে 3RTO2, আর এখানে 32 ইন্টু 10⁻³ আর এদিকে 3R, এটার মান বের করে নিই। TH2 কত আসবে, এমনি কত 273 মাইনাস 100, তাহলে কত আসবে 173 এত কেলভিন। আর এখানে 2 ইন্টু 10⁻³ এটা 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 কাটলে এখানে কত হবে 16, 2 আর 2 আর কাটা। তাহলে TO2 ইজ ইকুয়াল টু আমরা পাবো 173 ইন্টু কত 16, গুণ করে নিই 173 ইন্টু কত 16, তাহলে 6 দিয়ে গুণ করলে 318, হাতে 1 6, এখানে 6 7 42 আর একে কত হয় 43, 642 একে 43, এখানে 6 একে 6, তারপর 0 দেব, তাহলে এখানে কত আসবে 173, এক দ্বারা গুণ করলে 8 6, আর এখানে কত পাবা 7 আর 6 কত হয় 7 আর 6 13, 13 কোথাও কি আমরা ভুল করলাম, তাহলে একটু দেখি, একটু চেক করি। 318 8 হাতে 1, 6 7 42 একে 43, 43 হইলো 6 7 42 আর একে 43 হয়েছে, ঠিক আছে। 43 এ 3 হাতে কত 4, 6 কে 6 আর 4 10, হ্যাঁ এইবার ঠিক আছে 0173, তাহলে 8 6 7 2, তাহলে মানটা আসে 2768 এত কেলভিন। এটা হলো আমাদের রেজাল্ট। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। হ্যাঁ ধারক বলছে এটা, তাহলে ধারকটা আমরা সলভ করতে পারবো। ওকে, তাহলে এই দুইটা আছে শ্রেণীতে, তাহলে শ্রেণীতে তুল্য ধারকত্ব কত হয়, গুণফল ভাগ যোগফল, 4 ইন্টু 4 যোগ করলে কত আসে 8, এখানে পাবা 2 2, এখানে পাবা 2। তাহলে ধারকগুলো আকৃতি কেমন ধরলে, এটা হলো 2, এটাও হলো আমাদের 2, আর এটাও হলো আমাদের 2, এই দিকে একটা আছে 3, তাহলে এটাও 2 এটাও 2 এটা 3। পরবর্তী আকৃতি এই তিনটা সমান্তরালে আছে, তাহলে কি হবে যোগফল,
2 + 2 + 2 এটা কত হবে 6। এইদিকে আরো একটা আছে, এটা হলো 3। তাহলে সি ইকুইভ্যালেন্ট একই শ্রেণীতে থাকলে গুণফল ভাগ যোগফল 6 + 3। তাহলে এখানে কত পাবা 18, নিচে 9। এটা কাটলে এখানে পাবা তুমি 2। এখানে পাবা কত 2। বুঝে গেছে? এখানে পাবা তুমি 2। আমাদের কোথাও কি ভুল হয়েছে? দেখি। 6ই তো পাবো এখানে, তাই না? হ্যাঁ, 2 = 6ই পাবো। ওকে, ঠিক আছে, 2 হবে আনসার। আমরা লাস্ট আজকে কোশ্চেন। তো এই টাইপসের কোশ্চেনে আমরা কি করে নিব, আমরা আগে বের করে নিব যে কি দেওয়া আছে। এক্স আর ওয়াই এর মধ্যে এন্ড হচ্ছে, তাহলে এটা কি পাবো এক্স ওয়াই, দ্যাটস ইট। ওয়াই কানেকশন আসতেছে, জেড কানেকশন আসতেছে, এটার মধ্যে কি হচ্ছে অর। অর মানে আমরা কি জানি যোগ, ওয়াই প্লাস জেড। ওকে, আর এটা তো এন্ড, আর এটাও আমার এন্ড। ইজ ইকুয়াল টু আর, এটা হলো আর। তাহলে এই দুটার মধ্যে এন্ড হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু পাবো এক্স ওয়াই এর হচ্ছে এন্ড, এর সাথে আবার এন্ড হচ্ছে কি ওয়াই প্লাস জেড। তো আমরা খুব ভালো করে জানি এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা জিরো হলে আউটপুট জিরো। তো আমরা এখন ট্রাই করব এই আউটপুটটা কোনোভাবে যদি 1 বানানো যায়, আর এটা তো জিরো আসতেও পারে নাও পারে, কারণ দেখো যে কোনো একটা সিগন্যালে একটা 1 আছে। তাহলে এইটাকে আমরা টার্গেট হলো কি 1 বানানো। তাহলে এটাতে এটা হলো এক্স, এটা ওয়াই, এটা জেড, এভাবে এভাবে সিকোয়েন্সটা। এক্স এর মান 0, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট অপশন হয় না, 0 চলে আসতেছে ফার্স্ট অপশনের জন্য। সেকেন্ড অপশন, হ্যাঁ এটা 1, ঠিক আছে, তো ওয়াই 0 এন্ড করলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা দেখারই দরকার নেই, এটাও হবে না। দেন এটা এক্স এর মান 1, ওয়াই এর মান 0, এটাও 0 চলে আসতেছে, এটা দেখারই দরকার নেই। এবার এক্স এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে এটা এন্ড করলে কত পাচ্ছ 1। এখানে 1 আর 1 এর এন্ড হইলো, দ্যাটস ইট। ওয়াই এর মান কত 1, 0, তো এখানে 1 এন্ড 1, তাহলে ফলাফল কত পেলে 1। তাহলে কি জ্বলবে না? এই যে। তো আশা করি বুঝতে পারছো আজকের লেকচারটা। এই লেকচার থেকে প্রশ্ন রিপিটেড হইতে পারে, পুরাপুরি হুবহু রিপিট না হলেও মান রিপিট হতে পারে, মান রিপিট হতে পারে, ঠিক আছে। আর এগুলা একটু ভালো করে দেখতে হবে, ক্যালকুলেশনটা ভালো করে আমাদের শিখতে হবে। তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আর তোমরা এসএসটি এর বিগত বছরের কোশ্চেনের সলভ চাও নাকি জিএসটি এর সলভ চাও, কোনটা তোমরা সলভ চাও সেটা কমেন্ট করে জানাবা, কমেন্টে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ওকে, আসসালামু আলাইকুম।